নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ডেমোক্রেটিক নিউজ চ্যানেলে আজকে আপনাদের জন্য আরেকটি আলোচনার বিষয় আমি রেখেছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। আমি আপাতত আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব বা ইতিহাস ভূগোল নিয়ে আলোচনা করব, এটা আপনাদেরকে আমি বলেছি। তো আপাতত আজকের বিষয় আমার বাংলাদেশের বাজার দর নিয়ন্ত্রণ। বাংলাদেশের বাজার দর নিয়ন্ত্রণ আমরা দেখেছি গত বছর থেকেই শুরু হয়েছে। গত বছর যখন শেখ হাসিনা সরকারে ছিলেন তখন বাজার দর নিয়ন্ত্রণ করা শুরু হয়েছিল। যারা ভোক্তা আধিকারিক ছিলেন, ম্যাজিস্ট্রেট যাদের পাওয়ার ছিল, তারা বিভিন্ন সময় বাজার দর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। ইদানিং দেখা যাচ্ছে আমাদের যখন শেখ হাসিনা চলে এলো, ভারতবর্ষে চলে এলো, মানে দেশ ছেড়ে চলে এলো, এবং তদারকি সরকার ডক্টর ইউনুস স্যারের আন্ডারে এখন যে ভোক্তা আধিকারিক যারা বাজার দর নিয়ন্ত্রণ করছেন তাদেরকে আমি স্যালুট জানাই। এই যে একটি সংস্কার, এই সংস্কারটা একটি যৌক্তিক সংস্কার এবং এটা খুব প্রয়োজন। আমি তো রোজই দেখতে পাচ্ছি যে ভোক্তা আধিকারিকরা যারা কাজ করছেন বাংলাদেশে ব্যাকডেটেড, অর্থাৎ ডেট এক্সপায়ার হয়ে গেছে এরকম ওষুধ বিক্রি করছেন। এগুলো আমরা ভারতে থেকে জানতে পারতাম না যে বাংলাদেশে কি চলছে। আর এই যে বিশেষ করে আমি আলোচনা করব আজকে আলু আর পেঁয়াজ নিয়ে। আমাদের ভারতবর্ষ থেকে আলু যায়, আপনারা জানেন যে বাংলাদেশে আলুর ফলন যে পরিমাণ হয় তার থেকে প্রচুর পরিমাণে আলুর প্রয়োজন হয় ইম্পোর্ট করার। তো ইম্পোর্ট করার ক্ষেত্রে সমস্যা কোথায় হচ্ছে যে স্বাভাবিক কারণে কোনো কিছু যখন বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে তার একটা ইম্পোর্ট ডিউটি আছে, পোর্ট ক্লিয়ারেন্স আছে, তারপর ওখানকার সিএনএফ আছে, এদিকে ট্রান্সপোর্টেশন আছে, ইত্যাদি খরচ যখন হিসেব করা হয় তখন বাংলাদেশে আলুর দাম কত দাঁড়াবে। আজকের বাজার দর আমি বলছি, আজকের বাজার দর বাংলাদেশের বাজার দর বলবো, আজকে আলুর দর আমাদের এখানকার বাজার দর বলবো, এবং ভোক্তা আধিকারিকরা যে ধরছেন, ওখানকার যারা ব্যবসায়ী আড়তদার তাদেরকে যে ধরছেন সেটা কতটা যৌক্তিক, সেটা নিয়েই আমি আলোচনা করব। প্রথমত বলি যে আজকে আমি একটা রিলস দেখলাম জব্বর সাহেব রিলসে দেখা যাচ্ছে যে 21 টাকা 36 পয়সা বা 21 টাকা 83 পয়সা ইন্ডিয়ান আলু আপনারা ক্রয় করেছেন, কোনো আড়তদার ক্রয় করেছেন, সেটা আবার বিডিটিতে। ওই ভদ্রলোক ওই আড়তদার বলতে চাচ্ছেন যে স্যার ওটা বোধহয় ইন্ডিয়ান কারেন্সি অর্থাৎ রুপিতে, কিন্তু উনি দেখলেন যে না, ওটা বিডিটিতেই লেখা আছে। আচ্ছা, বিডিটিতে বাংলাদেশে 21 টাকা বা 22 টাকাতে আলু ইম্পোর্ট হওয়া একটা ইম্পসিবল ম্যাটার। এটা কীরকম ম্যাটার না, ওই হাতিকে জাঙ্গিয়া পরানোর মতো। হাতির জন্য যদি জাঙ্গিয়ার অর্ডার দেন কোনো কোম্পানি তৈরি করে দিতে পারবে না, এটা সত্য। তো আমি বলি আমাদের এখানে পাইকারি বাজার দর এখন চলছে 32 টাকা 33 টাকা, 32-33 রুপি, 32 বা 33 রুপি, যেটা আমরা 34 বা 36 টাকা খুচরো বাজারে পাচ্ছি। এছাড়া আবার যদি ভালো একটু প্রজাতির আলু হয়, যেমন আমাদের এখানে যে আলু আছে চন্দ্রমুখী আলু আমরা 42 টাকায় কিনতেছি। আমি তো চন্দ্রমুখী খাই, আমি 42 টাকায় কিনতেছি। তো আবার যদি কিছু আরও একটা ভালো জাত আছে, কি যেন জাত বলে ওরা, একটু লম্বা টাইপের, ওটা স্বাভাবিক আলুর থেকেও 2 টাকা দাম বেশি। যাই হোক, তো এখন বাজার যদি এখানে যদি 30 টাকা 32 টাকা যদি পাইকারি বাজার দর হয়, হিলি বর্ডারে যখন পৌঁছাচ্ছে ট্রান্সপোর্টেশনে, তখন ওটা 2 টাকা বেড়ে যাচ্ছে পার কেজিতে। 30 টাকার মাল 32 টাকা, 30 রুপির দাম 32 রুপি,
32 রুপি কথার অর্থ হচ্ছে আজকে আমি যদি একটু বাজার দর ধরি 32 ইন্টু 1.4 একটা আমি লামসাম ধরলাম 44-45 টাকা বিডিটি, 44 টাকা 45 টাকা বিডিটিতে পড়বে। এরপর ইম্পোর্ট ডিউটি আছে, সেই ইম্পোর্ট ডিউটি যোগ হবে, ওখানে কাস্টমস ক্লিয়ারেন্সের যে ক্লিয়ারেন্স এজেন্ট আছে তার খরচ আছে, সেখান থেকে হিলি বর্ডার থেকে ট্রান্সপোর্টেশন আছে। আলটিমেট 45 টাকা থেকে শুরু করে এটা 50 টাকা বা 51 টাকা বা 52 টাকাতে যে কোনো জায়গায় পৌঁছাবে। আমি ঢাকা শহরে যদি নাও বলি, আমি ঢাকা শহরেও যদি বলি, আমি 50 টাকা 52 টাকাতে পড়বে, এটা নিশ্চিত। তো স্বাভাবিক কারণেই যারা বিক্রি করতেছেন ওনারা কিন্তু বলতেছেন যে আমরা 52 টাকা 54 টাকা 55 টাকা 56 টাকা যার কাছে যেমন পারি বিক্রি করি। স্বাভাবিক ব্যবসার নিয়মটাই সেই রকমই, তবে কি একটা সার্টেন পার্সেন্টেজের ওঠাপড়া করে, মানে কাউকে 54 টাকা দিচ্ছেন, কাউকে 56 টাকা দিচ্ছেন, উনি কাউকে 60 টাকায় বিক্রি করেননি। তার মানে উনি যদি 55 টাকা বিক্রি করে থাকেন সেটা কিন্তু যৌক্তিক। এবার আসি অযৌক্তিক কোথা থেকে। এবার জব্বর সাহেবের জ্ঞাতার্থে আমি জানাই যে যে এইটা আপনাকে জানানোর দরকার আছে, কারণ এই 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 জানানটা না দিলে এতে বাংলাদেশ সরকারের লস হচ্ছে, ভারত সরকারেরও লস হচ্ছে। বাংলাদেশ সরকার এর প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে এবং ভারত সরকারেরও ক্ষতি হচ্ছে। কীরকম? আপনারা যতটা চালাক, আপনারা তো ম্যাজিস্ট্রেট, আপনারা যতটা চালাক ব্যবসায়ীরা কিন্তু শতগুণ বেশি চালাক, এটা মনে রাখবেন। আপনারা যতটা চালাক ব্যবসায়ীরা কিন্তু শতগুণ চালাক, না হলে আপনাদের ওই ইসলামিক ব্যাংকের 78,000 কোটি টাকা চলে যেত না। সুতরাং ব্যবসায়ীরা চালাক বেশি। কিরকম চালাক আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাকে দেখাচ্ছে 21 টাকা বিডিটিতে, 21 টাকা 22 টাকা বিডিটিতে, 21 টাকা 83, 21 টাকা 86, যাই হোক 22 টাকা বিডিটিতে আপনার আমদানি হয়েছে, ওই আলুটা আমদানি হয়েছে। কি করে হয়? হাউ ইজ ইট পসিবল? আপনি আসুন, আপনি আমাদের ইন্ডিয়াতে আসুন, যে কোনো কোল্ড স্টোরেজ ঘুরে বেড়ান, কোল্ড স্টোরেজগুলোতে দাম জিজ্ঞাসা করেন। বা আপনাকে আমি বলবো যে আমাদের ওয়েস্টবেঙ্গলের একটি নিউজ চ্যানেল আছে, ইন্ডিয়া পটাটো নিউজ, অনলি শুধু পটাটো, কেবলমাত্র আলুর উপরে। ইন্ডিয়া পটাটো নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটা সার্চ করবেন, প্রত্যেক দিনের কোন বাজারে কোন আলুর কত দাম সেটা দেওয়া হয়। ইন্ডিয়া পটাটো নিউজে আপনি খোঁজ পেয়ে যাবেন কোন বাজারে বাজার মূল্য কত, পাইকারি মূল্য কত, আড়তদারের মূল্য কত, হিমঘরের মালিকেরা কত দামে বিক্রি করছেন, বা হিমঘরের তো মালিকরা রাখে না, আড়তদাররা রাখে, মানে যারা যারা বন্ড কিনে তারা রাখে, তো তারা কত টাকায় বিক্রি করছে সেটাও আপনি পুরোপুরি জানতে পারবেন। আসল রহস্য অন্য জায়গায়, যেটাতে বাংলাদেশ গভর্নমেন্ট লস খাচ্ছে, যেটাতে ইন্ডিয়া গভর্নমেন্ট লস খাচ্ছে। সেটা হচ্ছে আপনার 22 টাকা বিডিটিতে পৌঁছে গেছে, কথাটার অর্থ হচ্ছে 14 রুপিতে পৌঁছে গেছে, 14 রুপিতে পৌঁছে গেছে। 14 রুপিতে পৌঁছাবে কি করে? 14 রুপিতে ওখানে পৌঁছাতে গেলে ট্যাক্স ফ্যাক্স, আপনার ইম্পোর্ট, আমাদের তো জিএসটি ছাড়, এক্সপোর্টের ক্ষেত্রে জিএসটি ছাড়, কোনো জিএসটি লাগে না। আপনাদের তো ইম্পোর্ট ডিউটি আছে, 2-4 টাকাও যদি ইম্পোর্ট ডিউটি আমি ধরে নিই, তাহলে কি ও 10 টাকায় কিনে নিয়ে গেছে এখানে? আপনার কি মনে হয়? আমরা এখানে 35 রুপিতে আমরা খুচরো মার্কেটে খাচ্ছি, যেখানে 32 বা 30 রুপিতে এখানে আলু পাইকারি হচ্ছে, সেখানে 10 রুপিতে দেখানো হচ্ছে ওখানে। এখন এই 10 রুপি দেখানোর ফলে সমস্যাটা কি হচ্ছে, কি আমাদের ফরেন কারেন্সি, যেটা আমরা যে বৈদেশিক মুদ্রা যে অর্জন করব, সেটাতে ভারত সরকার লস খাচ্ছে। এটা যদি 30 রুপি দেখানো হতো, তাহলে 30 রুপির হিসাবে অ্যাজ পার রেশিওতে আমরা ডলার পেতাম। বা ইদানিং বাংলাদেশের সঙ্গে কথাবার্তা চলছিল যে টাকা আর রুপির সঙ্গে কনভার্ট একটা হবে, হয়েছে কিনা আমি জানি না,
না হলেও যদি ডলারেও কনভার্ট, এলসি যদি ডলারেও কনভার্ট করে থাকেন, তাহলে সেখানে আমি $30 আমার আসতো, 30 রুপি হিসাবে আমাদের যা ডলার হয় সেই ডলার আসতো, কিন্তু আমাদের আসছে কত, 10 রুপির হিসাবে ডলার আসছে। তাহলে ফরেন কারেন্সি আমাদের লস হচ্ছে। আপনারা যখন দেখতে পাচ্ছেন যে এলসিতে 10 রুপি আছে, 10 রুপি অনুযায়ী ইম্পোর্ট ডিউটি দিচ্ছেন, 10 রুপি ইম্পোর্ট ডিউটি দিচ্ছেন, কথার অর্থটা কি? তার মানে আপনাদের ইম্পোর্ট ডিউটিতেও খামতি হচ্ছে, ইম্পোর্ট ডিউটিটাও ঠিকঠাক পাচ্ছেন না। অনেক সময় কি হয়, আমাদের বিক্রির একটা রেট করে দেওয়া হয়, অনেক সময় বিক্রি যে এক্সপোর্ট করতে গেলে এই একটা মালের একটা নির্ণায়ক মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, সেটা থাকে না। আর এটার সঙ্গে যুক্ত থাকে ওই ব্যবসায়ীরা যুক্ত থাকে। আর বাকি টাকা কি হয়, বাকি টাকা চ্যানেল মারফত লেনদেন হয়ে যায়, যেটাতে আপনাদের লস, আমাদের লস। তাই ভোক্তা আধিকারিক জাব্বার সাহেব, আপনাকে জানাই, আপনাকে সালাম জানাই। এতে এইভাবে ধরপাকড়ের ফলে ইন্ডিয়া থেকে আলু যাওয়া বন্ধ হয়ে যাবে, এবং এটাতে ইন্ডিয়ারও লাভ, বাংলাদেশেরও লাভ। ইন্ডিয়া থেকে যদি আলু যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে এটা ইন্ডিয়ারও লাভ, এটা বাংলাদেশেরও লাভ। সেটা কিরকম? ইন্ডিয়া থেকে যদি আলু না যায়, তাহলে আমাদের এই যে আলুর যে এখন 30 টাকা পাইকারি চলছে, 30 রুপি পাইকারি চলছে, ওটা 22 রুপি 20 রুপিতে এসে যাবে। আমাদের ইন্ডিয়াতে যেভাবে ফসল তৈরি হয়, যেভাবে প্রোডাকশান আছে, 20-22 রুপিতে চলে আসবে। আমাদেরও বাজারটা নিয়ন্ত্রণে থাকবে। আমাদের বাজার নিয়ন্ত্রণে নেই এখন, আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের বাজারটাও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। 1, 2, বাংলাদেশের কি লাভ হবে? বাংলাদেশের লাভ হবে, যেমন আমি খোঁজ নিলাম, আমি আজকেই রাজশাহীতে খোঁজ নিলাম যে রাজশাহী এলাকাতে প্রচুর পরিমাণে আলু চাষের জন্য চাষিরা উৎসাহিত হচ্ছে, যেহেতু আলুর দাম এত। রাজশাহীর আলু সব থেকে ভালো আলু বাংলাদেশে, আপনারা জানেন। তো রাজশাহীতে বীজের সংকট চলছে এখন। আলু চাষিরা আলু লাগাবেন, আলুর ফসল করবেন, তার জন্য বীজ পাচ্ছেন না। আপনারা চেষ্টা করুন যে বীজ আহরণের। বীজ কোথা থেকে পাবেন? বরং ইন্ডিয়া থেকে বীজ নিয়ে যান। আমাদের পাঞ্জাবে প্রচুর পরিমাণে বীজ আছে, বীজ আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয় না, পাঞ্জাব থেকে বীজ আনতে হবে। আপনি গুজরাট বন্দর দিয়ে আপনি এতে কন্টেনারে করে বীজ নিয়ে যান। তাহলে কি হবে, কি বাংলাদেশের চাষিরা উৎসাহিত হবে অতিরিক্ত আলুর ফসল তোলার জন্য, এবং আলুর ফসল বাড়বে। আপনাকে ইম্পোর্ট করতে হবে না, ফরেন কারেন্সি নষ্ট হবে না, আপনার যারা রেমিটেন্স পাঠাচ্ছে তারাও একটু স্বস্তিতে থাকতে পারবে। আপনার দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে, এটা আমি মনে করি। এটা আমি সমালোচক হিসাবে বললাম। এবং আপনাদের দেশেও তখন ওই যে আলুর মূল্য 60 টাকা হবে না, আপনার বিডিটিতেই 30 থেকে 35 টাকার মধ্যে হবে, এবং তাতেও চাষিরা লাভ পাবে। তবে জানি না আপনাদের দেশে এইটা আছে কিনা। আমাদের দেশে যেমন দুটো প্রজেক্ট আছে, প্রতিটা রাজ্য ভিত্তিক একটা প্রজেক্ট, কেন্দ্র ভিত্তিক একটা প্রজেক্ট। সেটা হচ্ছে কি, চাষিদেরকে সহায়তা প্রদান করা হয়। চাষিদেরকে আমাদের যেমন এতে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট আছে কিষাণ সম্মান নিধি, এবং রাজ্য সরকারের প্রজেক্ট আছে কৃষক বন্ধু। এতে কি করা হয়, এতে একটা টাকা দেওয়া হয়, একজন চাষি সর্বোচ্চ 10,000 টাকা করে প্রতি বৎসর পাবেন। উনি সেন্ট্রাল থেকে পাচ্ছেন 10,000, যাদের 1 একর জমি আছে তিনি সেন্ট্রাল থেকে পাচ্ছেন 10,000 এবং রাজ্য থেকে পাচ্ছেন 10,000, অর্থাৎ 20,000 টাকা উনি কিন্তু বছরে পাচ্ছেন। সেই 20,000 টাকার বিনিময়ে 20,000 টাকা সার হলে আপনার 1 একরের বেশি চাষ হবে, 2 একর 4 একর জমি চাষ হবে। 20,000 টাকা ওই সময় সারের টাকাটা যদি পেয়ে যায়, বরং ওই সারে ভর্তুকি কীভাবে দেওয়া যায় সেটা দেখবেন। আপনাকে আমি অনুরোধ করব যে আপনি সুপারিশ করুন, আপনি একজন ভোক্তা আধিকারিক, আপনি সুপারিশ করুন যে কৃষকদেরকে সার ফ্রি দেওয়ার জন্য।
ফ্রি না হোক একটা নির্ধারিত মূল্যে সার ক্রয় করে রিবেট মূল্যে একদম রুট লেভেলে যারা চাষ করছেন তাদেরকেই চাষিদেরকে টাকা দেওয়া হোক, সার দেওয়া হোক। আমাদের দেশে এই নিয়ে তো দুর্নীতিও হচ্ছে, মানে কি অনেক জমির মালিক আছে যারা চাষ করে না, তারা কিন্তু কৃষক বন্ধুর টাকা বেশ তুলে নিচ্ছে, তারা বছরে 20,000 টাকা তুলে নিচ্ছে, কিন্তু অরিজিনাল যাকে চাষ করতে দিয়েছে সে পাচ্ছে না টাকাটা। এতেও দুর্নীতি চলছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, দুর্নীতি সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে, শুধু আপনাদের দেশে না, আমাদের দেশে না। তো আলুর সমস্যা নিয়ে বললাম, পেঁয়াজের ক্ষেত্রেও তাই। তো আপনাদের অনুরোধ করব যে বাজার দর এইভাবে আলুর বাজার দর এইভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। আসলে আলু কত করে কেনা পড়ছে সেটাকে জানতে হবে। সেটা না জানলে ওই যে আড়তদারদেরকে আপনি ফাইন করতেছেন, আমি দেখতে পাচ্ছি যে কাউকে 2 লাখ টাকা ফাইন করছেন, কাউকে 2.5 লাখ টাকা, কাউকে 1 লাখ টাকা, যার যেমন ব্যবসার পরিধি দেখে, যে বড় ব্যবসায়ী পরিধি হলে বেশি দিচ্ছেন, আবার ছোট খুচরো দোকানদারকেও আপনি 2,000, 4,000 বা 5,000 ফাইন দিচ্ছেন দেখতে পাচ্ছি। আখেরে ওরা কিন্তু গরিব লোক, ওরা আড়তদার না, খুচরো চাষিরা, খুচরো যারা বিক্রেতা ওরা গরিব লোক, ওদেরকে ফাইন দিয়ে লাভ কিছু হবে না। ওরা জাতির প্রতি ওদের একটা বিদ্বেষ তৈরি হবে। তো আমার পরামর্শটা নিশ্চয়ই আমার জব্বার সাহেবের খুব ভালো লাগবে। যদি জব্বার সাহেব এই ভিডিওটি দেখে থাকেন, আপনাকে আমি সালাম জানাই। আপনি দেখতে অতি সুন্দর, আপনার কথাবার্তার স্টাইলও খুব সুন্দর, এবং অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আপনার যে পাওয়ার, সেই পাওয়ারটা যে আপনি যথার্থ প্রয়োগ করেন এবং সেটা সাবলীল ভঙ্গিতে, এবং সেটা যে মানে তার মধ্যে কোনো ক্রুয়েলিটি নেই, সেটা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন জব্বার সাহেব। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।